ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আপনি পিনাকি চট্টোপাধ্যায়কে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। পুলিশ ধরলে রস খা, আর পিনাকি না ধরলে জয় বাংলা, এবং কাঁঠাল রানীকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। পিনাকি দাদার কথা যদি বলি, মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকেও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে। যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা, মায়া, মমতায় চায়ের দোকান, টিভি সেন্টার সব জায়গায় মানুষ বসে আড্ডা দিচ্ছে। পিনাকি দাদার ভিডিও একটা ছাড়িয়ে দিয়ে রেখেছে। এই যে ভালোবাসা, এই যে মমতা, যেটা ওনার একটা আন্দোলন সংগ্রামে গড়ে উঠছে, আমরা মনে করি দাদাকে এখনই, আমরা ওনাকে এখনই চাই। পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই, এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি ভট্টাচার্যের অবদান আমরা কোনোভাবেই ভুলতে পারি না। আমাদের বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পিছনে বড় একটা ভূমিকা ছিল পিনাকি ভট্টাচার্যের। দীর্ঘদিন ধরে তিনি এই স্বৈরাচারী, এই শাসনতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে তিনি লড়াই করে আসছিলেন। দেশের মানুষকে একত্রিত করার আপ্রাণ চেষ্টা করেছে। আমরা পিনাকি ভট্টাচার্যের অবদান কোনোভাবেই ভুলতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি ভট্টাচার্যের দেশে ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আকুল আবেদন জানিয়েছে কয়েক শ্রেণীর মানুষ। দেশের সাধারণ মানুষের দাবি, পিনাকি ভট্টাচার্যের মতো বিচক্ষণ এবং জ্ঞানী মানুষকে উপদেষ্টা পদে বসানো উচিত। দেশে ফিরিয়ে এনে পিনাকি ভট্টাচার্যকে যথাযথ সম্মান প্রদান করতে হবে এবং পিনাকি ভট্টাচার্যকে যদি বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে দেশের সাধারণ মানুষ অনেক খুশি হবে, আমি মনে করি এটি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনতে কিভাবে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। পিনাকির জন্য আজকে আমরা এই 15 আগস্টে দাঁড়িয়েছি। তার কারণ হলো এই দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে, গণবিপ্লব সরকার গঠন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্ত আন্দোলন করতেছে, আনন্দ উৎসব করতেছে, এটার অন্যতম যেই দিকগুলো হলো এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে, পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে, গত সরকারের জুলুম নির্যাতন, তাদের বিভিন্ন মামলা, হুমকি দামকির জন্য, যেমন সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা, তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কিভাবে আমরা চালাবো, কিভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন, প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন। পিনাকি দাদা আজকে দেশের বাইরে, এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না। আমরা চাই এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসা হোক। দাদার নেতৃত্বে এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে। পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দেখতে চান? এটা অবশ্যই জনগণের দাবি। আজকে আমরা যে সারাদিন যা দেখলাম, জনগণ এটাই বলতেছে, ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আরও যারা আছে অনলাইন যোদ্ধা যারা ছিল, শাহেদ ভাই, তারপর মাহমুদুর রহমান, আমাদের পত্রিকার যে মালিক, তারাগুলো অনেক নির্যাতিত হয়েছে। তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইনে অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনার স্পিরিট, এদের দেখেই আমরা আরও উদ্বুদ্ধ বেশি হয়েছি তরুণ সমাজরা। আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনকে অথবা আপনি পিনাকি চট্টোপাধ্যায়কে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। দ্রুত তাদের যে মামলা ছিল, যত আওয়ামী লীগের আমলে যত মামলা করছে, এই মামলাগুলো দ্রুত তারা প্রত্যাহার করে খুব দ্রুত তাদেরকে বাংলাদেশে আনার জন্য তাদেরকে আমরা আহ্বান
আহ্বান জানাচ্ছি উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে। থেকে পিনাকি যতদিন প্রবাসী আছেন তিনি প্রবাসী থেকে আমাদের এই দেশকে যেখানে যেখানে ভুল যেখানে যেখানে সমস্যা তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা পিনাকির বক্তব্য শুনে আমাদের ছাত্র জনতা অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার তিনি একজন লড়াকু সৈনিক, তার অনুপ্রেরণায় বাংলাদেশের ছাত্র জনতা অনেক ইন্সপিরেশন পেয়েছেন। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। পিনাকি দাও বিদেশে কেন? পিনাকি দাও বিদেশে কেন? ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। পিনাকি দাও বিদেশে কেন? পিনাকি দাও বিদেশে কেন? ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশের সিংহ আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা। আপনারা সকলেই জানেন এই ফ্যাসিস্ট সরকার পিনাকি ভট্টাচার্যকে দেশ থেকে বিতাড়িত করেছিল, কিন্তু উনি বিদেশে লড়া অবস্থাতেও ওনার লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য আজকে বাংলাদেশের একজন পরিচিত মুখ হয়ে উঠেছে। উনি তার এই অ্যাসাইনমেন্ট থাকা অবস্থাতেও এই লড়াই সংগ্রামে তার যে ভূমিকা, এই যে আজকে বিপ্লবের যে সংখ্যাগরিষ্ঠতা, এই পিনাকি ভট্টাচার্য। অথচ আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে স্বাধীন হয়ে পড়েও আজকে পিনাকিরা আমাদের সাথে নাই। আমরা অবিলম্বে আমাদের একটাই দাবি, আমরা সমন্বয় কেন্দ্র সমন্বয় যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা আমাদের সর্বজন শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন, তাদের কাছে আমরা একটাই দাবি জানাতে চাই, আমাদের সাধারণ পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন। যে পুলিশ ধরলে 10 ঘা আর পিনাকি না ধরলে জয় বাংলা। কি বলে তো? পুলিশ ধরলে 10 ঘা আর পিনাকি দাদা ধরলে জয় বাংলা, এবং কাঁঠাল রানীকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, পিনাকি দাদার কথা যদি বলি, আমরা আন্দোলনের ভাষা কারো না কারো কাছ থেকে তো শিখি, তাই না? আমি শিখি একজনের কাছ থেকে, আরেকটা বই থেকে, আরেকটা বই থেকে, এভাবে আমরা শিখতে থাকি। শেখ হাসিনা 2018 আগে এমন একটা রিজিম তৈরি করেছিল 14 পরে, যে মানুষ ফেসবুকে একটা লিখতেও ভয় পাইতো, কথা বললেও ভয় পাইতো। সেই সময় পিনাকি দাদাদের একটা কমিউনিটি ছিল, তারা সেই কমিউনিটি থেকে একটা নিউজের মতো একটা পোস্টার ছাপতো। পোস্টারের নাম কি? যাই হোক, সেই সময়ের কথা বলছি, যে সময় মানুষ সবাই ভয় পাইতো। আমরা যে কথা বলছি, কথা বলা শুরু করলাম, প্রতিবাদ করা শুরু করলাম, কি ভাষায় প্রতিবাদ করব, কিভাবে কথা বলবো, শেখ হাসিনাকে যে কাঁঠাল রানী বলতে হবে, এই বিষয়ে এই তাত্ত্বিক আলোচনাগুলো নিয়ে আসছে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। যে একটা ফ্যাসিস্টকে সবচেয়ে বাজে কিভাবে ডিফাইন করা যায়, যেটা গালিও হয় না আবার গালির বাপ হয়। ঠিক আছে, তো ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলছি। ভারতীয় বিরোধী আগ্রাসন বিরোধী প্রোগ্রাম প্রথম কে শুরু করেছে সেই বিষয়ে আলোচনা না করি, তবে আমাদের সম্মানিত আহ্বায়ক প্রেস ক্লাবে এটা শপথ অনুষ্ঠান করেছিলেন যে আমরা শপথ করছি আজ থেকে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এই শপথ অনুষ্ঠান দেশের মাটিতে আর বিদেশের মাটিতে সবার প্রথম ভারতীয় পণ্য বয়কট, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা। ভারত আমাদের যে শত্রু, এইটা হাতে কলমে শিখিয়েছে কে বলেন? পিনাকি দাদা শিখিয়েছে। কে যে শত্রু মনে করতে হবে, যে আমাদের মানচিত্রের জন্য হুমকি, ভারত যে মানচিত্রের জন্য হুমকি, 7 সিস্টার আমাদের পার্শ্ববর্তী ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলো যে স্বাধীন হওয়া প্রয়োজন, বাংলাদেশের নাগরিকদেরকে প্রস্তুত করা সংগ্রামের জন্য, সেই সংগ্রামী বীজ বপনের যে বীজতলা প্রস্তুতকরণ সেটা করেছেন পিনাকি ভট্টাচার্য। অনেকে বলছে যে 15 বছর পারে নাই, এখন এসে লাফালাফি করছো, আন্দোলনে ক্রেডিট নিচ্ছ। ভাই, 15 বছর ধরে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আপনি অসম্মান করতে চান?
আপনি তো আজকে সবাই একসঙ্গে নামলো তখন নেমে সাহস পেলেন, কিন্তু 15 বছর আগে বা 15 বছরের মাঝামাঝি সময়ে যেই ব্যক্তিরা যখন কেউ নাম ছিল না, লেগে গুলিবিদ্ধ হলো, মারা গেল, 14 বছর 10 বছর ধরে আয়না ঘরে আছে, তাদেরটা কি অসম্মান করা যায়? যায় না। আন্দোলন একটা চলমান শিক্ষা প্রক্রিয়া, যেই শিক্ষা প্রক্রিয়ায় জনগণরা শিখতে থাকে এবং সেই যে জনগণ যে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত হওয়ার জন্য যে ক্ষোভ, এই ক্ষোভ যে পুঞ্জীবিত হওয়ার একটা বিস্ফোরণ প্রক্রিয়া, সেই বিস্ফোরণ প্রক্রিয়া, সেই বারুদ একত্রিতকরণের কাজটা করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা। এখন দাদা পোস্ট করেছে 2 বছর পরে উনি দেশে আসবে। বাস্তবতা আমি আপনাদেরকে বলি, দাদার কাছে বাংলাদেশি পাসপোর্ট সম্ভবত এই মুহূর্তে নাই, তাহলে উনি আসবে কিভাবে? একটা কথা বলেন, তাহলে উদ্যোগ দিতে হবে কাকে? রাষ্ট্রকে। কোনো একটা চিঠির মাধ্যমে অথবা কোনো একটা আপনার হলো এনওসির মাধ্যমে, যেটা আপত্তি নাই, এই ধরনের একটা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার দেশে আসার সুযোগ রয়েছে। হয়তোবা সেই লিমিটেশনের কারণে উনি বলেছেন 10 বছর। আমার কথা হলো উনি 10 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, কিন্তু এই বাংলাদেশে আমরা যে স্বাধীনতা উপভোগ করছি, আমি মনে করি দাদাকে এই মুহূর্তে বাংলাদেশে এসে সেই স্বাধীনতার ঘ্রাণ একবারের জন্য হলেও এই মুহূর্তে আসা উচিত আমি মনে করি, এবং সেই জন্য তাকে ফেরত নিয়ে আসা উচিত। শুধু পিনাকি ভট্টাচার্য দাদা না, জ্যাকব মিল্টন ভাই নাগরিক টিভিতে নিয়মিত বক্তব্য রাখেন, অনেক গঠনমূলক গোপন তথ্যগুলো দিয়েছেন, যে সজীব ওদের জয় কত টাকা লুটপাট করে বাড়িঘর করেছে, দাদা তথ্যগুলো দিয়েছেন। নাগরিক টিভির সাকিব ভাই, নাগরিক টিভির টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি, আমাদের নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন, অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন। সাইফুল সাগর ভাই ফেস দ্য পিপুল, উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক আউট করলো, উনি এই পুরা বিষয়টাকে বিভিন্ন ভিডিও সারা বিশ্বকে জানানোর যে বিষয়টি, উনি পিনাকি দাদা, নাগরিক টিভি তারা অত্যন্ত ভালোভাবে করেছে। এম রহমান মাসুম ভাইয়ের কথা না বললে হয় না। আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড়, সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না, তখন ভোট চোরদেরকে ভোট চোরের মাঝে দাবরানি দিয়ে বেড়াইছেন। অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মানে মুখমণ্ডল ছিল। বাংলাদেশ বলতে এই কয়টা ব্যক্তিকে আমরা বুঝেছি। কোনো মিডিয়া হেল্প করে নাই, কোনো টিভি হেল্প করে নাই, হয়েছে একরকম, বানাইছে একরকম। আমি আন্দোলন করছি লাঠি হাতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যে আপনারা সবাই লাঠি আমাদের সম্বল। আমি করছি উজ্জীবিত, আমাকে বানাচ্ছে যে আমি উস্কানি দিচ্ছি। হ্যাঁ, আমি উস্কানি দিয়েছি, হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি, এবং এমনভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি। সেই সময়টাতে আমাদেরকে আবার কিভাবে আমাদের এই আন্দোলন, যে একটা জঙ্গি আন্দোলন না, সহিংস আন্দোলন না, এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছেন। শুধু তাই না, এই যে অমুক থানায় মামলা নিচ্ছে না, একটা ছাত্র নেতা পোস্ট দিলে কতজন মানুষ দেখে? 100, 200, 500 মানুষ দেখে। কিন্তু পিনাকি দাদা সবাইকে পোস্ট দিয়ে বলে দিচ্ছেন যে আপনারা সবাই লালবাগ থানায় যান, সঙ্গে সঙ্গে সেখানে শত শত মানুষ চলে গেছে। অর্থাৎ মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকেও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে, যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা, মায়া, মমতায় চায়ের দোকান, টিভি সেন্টার, সব জায়গায় মানুষ বসে আড্ডা দিচ্ছে। পিনাকি দাদার ভিডিও একটা ছাড়িয়ে দিয়ে রেখেছে। এই যে ভালোবাসা, এই যে মমতা, যেটা ওনার একটা আন্দোলন সংগ্রামে গড়ে উঠছে, আমরা মনে করি দাদাকে এখনই দেখেন, এখন থেকে 2 বছর পরে, 1 বছর পরে এই আন্দোলনের রেশ আর থাকবে না। মানুষের অনুভূতি খুব দ্রুত মরে যায়, তখন পিনাকি দাদা আস্তে আস্তে হয়তো তাকে অনেকে কেউ উদযাপনও করবে না। আমরা চাই এই উদযাপন পিনাকি দাদা ছাড়া মিথ্যা, এবং আমরা ওনাকে এখনই চাই। সাইফুর রহমান সাগর ভাইকে চাই, তারপরে ইলিয়াস ভাইকে চাই, জ্যাকব মিল্টন ভাইকে চাই, এম রহমান মাসুম ভাইদেরকে চাই, তারপর কনক সারোয়ার ভাইকে চাই, দেলোয়ার ভাইকে চাই, সকল সংগ্রামী। আমাদের অনেক প্রবাসী বিদেশে বসে বসে গান লিখেছেন, সুন্দর কবিতা লিখেছেন, দেশে আসতে পারেন নাই, দেশের জন্য তারা অনেকে বলে পালিয়ে গেছে। আমি একটা কথা বলি, শোনেন, এমন এমন আনরেস্ট সিচুয়েশন তৈরি করেছে, এই যে আয়না ঘরের ভিতরে এমন অত্যাচারের এমন বিষয়টা, আপনি আয়না ঘর কিছু জানেন না, কিন্তু পিনাকি দাদা আয়না ঘর জানে। ফলে তার ভিতরে যে বিভৎস চিন্তা, সেখান থেকে উনি এখান থেকে চলে গেছেন, বা আরও যারা চলে গেছেন, এটা চলে যাওয়া না, তারা গিয়ে সেখানে নতুন উদ্যমে দেশকে সংগঠিত করেছেন। সুতরাং অনেকে এটাকে অসম্মান করে পালিয়েও বলেছে যে পালিয়ে গেছে, পালায়নি। তারা বিদেশে থেকে কিভাবে সংগঠিত করেছে। 71 সালে যারা বিদেশে ছিল, যে সকল প্রবাসী ভাইয়েরা,
তারা কি করলো? তারা বাংলাদেশের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করলো, একটা গানের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থায়ন শুরু করে দিল। আপনারা শুনেছেন কিভাবে পিনাকি ভট্টাচার্য বিদেশের থেকে এবং তার সাথে আরো অনেকজনকে সাথে নিয়ে আমাদের এই শেখ হাসিনা উৎখাতের যুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশে যারা এই কাজ করেছি তাদের মধ্যে নানা রকম ভয় ভীতি ছিল, যার জন্য সবসময় হয়তো আমরা যেটা চাই সেটা করতে পারিনি। আমাদের সেই কাজগুলো বাইরে থেকে এই পিনাকি ভট্টাচার্য একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। তার সাথে কনক সরোয়ার, ইলিয়াস সাহেব এবং মিল্টন এরা অনেকে কাজ করেছেন। তারা সেই সময় যদি আমাদের এই কর্মকাণ্ডে বাইরের থেকে সহায়তা না করতেন, আমাদেরকে ধ্যান ধারণা না দিতেন, আমাদেরকে পরামর্শ না দিতেন বা কিছুটা বিকল্পভাবে আমাদেরকে গেম প্ল্যানটা শিখিয়ে না দিতেন, তাহলে আমরা হয়তো এতখানি সার্থক এত কম সময়ের মধ্যে হতে পারতাম না যেটা আমরা হয়েছি। এই হাসিনা পতন আন্দোলনে অনেক লোক, বাংলাদেশের প্রায় 95% লোক বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন। যেমন মুক্তিযুদ্ধের সময় একদল যোদ্ধা ছিলেন, তারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছেন, তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিক প্রায় সবাই। কেউ আশ্রয় দিয়েছেন, কেউ বস্ত্র দিয়েছেন, কেউ তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, কেউ তাদের লুকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছেন, কেউ তাদের খবরাখবর এক দল থেকে অন্য দলে আদান প্রদান করার সুবিধা করে দিয়েছেন। ঠিক একইভাবে এবারের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল বাঙালি তার পজিশন থেকে, তার বয়স অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং সক্ষমতা অনুযায়ী কাজ করেছে। এখানে কারো অবদান ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আপনারা হয়তো জানেন যে এই আন্দোলন চলাকালীন রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, কোনো টাকা নেননি। আমাদের ছেলেদের আহত বা মৃতদেহ বহন করেছেন, কোনো ভাড়া নেননি। এইভাবে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে এই যুদ্ধটা লড়েছে, আর একবার লোক লড়েছিল ৭১-এ। সেই জন্য আমরা বলি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আমরা জয়ী হয়েছি। খুনি হাসিনার পতন হয়েছে, খুনি হাসিনা নির্বাসিত হয়েছে ভারতে। পিনাকি ভট্টাচার্য বর্তমানে তার পাসপোর্ট না থাকার কারণে সম্ভবত ঢাকায় আসতে পারছেন না। আমরা চাই তাকে ফ্রান্সের এমবেসি থেকে প্রয়োজনীয় একটা ট্রাভেল পাস দেওয়া হোক, যেটা নিয়ে তিনি একটা বিমানে চড়ে বৈধভাবে ঢাকায় আসতে পারেন এবং জয়ের এই আনন্দে অংশগ্রহণ করতে পারেন, জয়ের এই আনন্দে আমাদের সঙ্গ দিতে পারেন। তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে ভারতের পণ্য বর্জন যে আন্দোলন আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাসের 22 তারিখের পরে কোনো এক সময় এবছরই, সেটার প্রধান উৎসাহদাতা ছিলেন এই পিনাকি ভট্টাচার্য। আজকে আমরা সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে ভারত বর্জন আন্দোলনে রূপান্তরিত করতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই সার্বিকভাবে ভারত বর্জন আন্দোলনে পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই। এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা চাই তিনি মুক্ত হয়ে ঢাকায় আসুন। আর কয়েক ঘন্টার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপ থেকে ঢাকায় অবতরণ করবেন। আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি, কারণ শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন স্বপদে বহাল আছেন। এই লোকগুলো যে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয়, একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যেই আস্থার সাথে বলতে পেরেছেন। ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত, নিষ্ঠুর, দুর্নীতিবাজ অফিসার। বিগত 3 সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী, উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ।
পতিত স্বৈরাচারের এত বড় দোসর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে? যে ডিজিএফআইয়ের হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়নাঘর থেকে উদ্ধার করা হলো, সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে, কোন নৈতিকতায়, কোন বলে, কোন বৈধতায়? তার চাকরি থাকে কিভাবে? তিনি মুক্ত থাকেন কি করে? তাকে এখনই অ্যারেস্ট করুন। এমন অফিসারেরাই পুলিশে কর্মরত তাদের সমগোত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনানিবাসের নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন। পুলিশের আইজি আব্দুল্লাল মামুন, কমিশনার হাবিব, এসবি প্রধান মুনির, অ্যাডিশনাল আইজি আতিক, বিপ্লব এই সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তার এড়িয়ে আয়েসে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। আমার কাছে খবর আছে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে অ্যারেস্ট করার কথা, মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম। লোকটা সেনাপ্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে। একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা, কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে দর কষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান। অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই অনিরাপদ থাকবেন। আয়নাঘর কারা বানিয়েছে? ডিজিএফআই তো। সেই আয়নাঘরের বন্দিরা যে একে একে ছাড়া পাচ্ছে সেটা কার কমান্ডে ছিল? ওর ছেলে ইফরাত জাওয়াদ ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ে। 6 হ্যাডন অ্যাভিনিউ টরন্টোতে যে বাসা কিনেছে সে, জেনারেল হামিদ টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন। সব হিসাব আমাদের কাছে আছে, এক এক করে ধরব। আরও প্রশ্ন আছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদেরকে কেন যেতে হলো কুখ্যাত ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক একে আজাদের টেলিভিশন চ্যানেল 24-এ? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলার জন্য সেখানে যেতে হবে কেন? এই বাটপাড়ের আতিথেয়তা কেন গ্রহণ করতে হবে? কোন কারণে? লোকটা যে খুনি হাসিনার মনোনয়ন এবং অনুগ্রহ নিয়ে তার 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিজিএমইএ এবং এফবিসিসিআইয়ের সভাপতিত্ব করেছে, তাই ছাত্র নেতাদেরকে জানানো হয়নি কেন? এই সকল কুখ্যাত ব্যবসায়ীর কারণে যদি খুনি হাসিনার আমলে বাংলাদেশের সমস্ত ট্রেড বডিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায়, ফরিদপুর বাড়ি এই পরিচয় এবং প্রভাবে একে আজাদ সহ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে তাদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বের অধীনস্থ করেছিল পুরো দেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যারা ডেট সার্ভিস এবং ঋণ পরিশোধ করেনি কুখ্যাত ব্যবসায়ী একে আজাদ তাদের মধ্যে অন্যতম। হিসাব করে দেখেন। এর উপরে দৈনিক সমকাল, চ্যানেল 24 এই দুইটার মালিক। এই সমকালেই কাজ করত সেই লোক যে বলেছিল যে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন লবিং করা দরকার। আমরা নাম দিয়েছিলাম সমতেল, মনে আছে? তার মালিকানাধীন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, তাদের উপরে দমন পীড়ন চালানো হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে শ্রমিক নেতা হত্যার অভিযোগ আছে এর বিরুদ্ধে। দেশের সমস্ত বিরোধী দল যখন গত 7ই জানুয়ারির ডামি নির্বাচন বয়কট করে, তখন এই ভদ্র মানুষের বেশধারী দুর্বৃত্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফরিদপুর শহর থেকে নির্বাচিত হয়েছিল। তারপরেও একে আজাদের বিজয়ী হতে সাহায্য নিতে হয়েছিল ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদের। আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব ব্যবসায়ীদের কাছে আন্দোলনকারী নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে কেন? যেখানে আমরা মনে করি 2014, 2018, 2024-এ অনুষ্ঠিত জাতীয় সংসদের সকল নির্বাচন বাতিল করতে হবে এবং এতে জালিয়াতি এবং বল প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিলেন তেমন সকল এমপিকে জেলে পুরতে হবে। এইবার আসেন আরেকজনকে নিয়ে আলাপ করি। এই শাহাবুদ্দিন সুপ্পু 1983 সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুনসেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে। কর্মজীবনের শুরু থেকে একজন সে চরিত্রহীন, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য বিচারক হিসেবে সর্বমহলের নিন্দিত, ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায়। ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু।
বিচারকের চাকরি থেকে অবসরে যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়। এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা, এবং চাঁদাবাজি করতো এই আইনমন্ত্রীর সাথে মিলে, হাসিনার আইনমন্ত্রীর সাথে মিলে। ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা। সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে। বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে ফ্যাসিস্ট শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু। তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ ভাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ। সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কাঁড়াল রানী তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে। সেখানে বসে চুপ্পু সারাক্ষণই দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটেরের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ কর্মের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি, বাড়ি, জমি, ব্যাংক বা কোম্পানির শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করত। বাংলাদেশের সমস্ত ভিকটিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে। সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছেন। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, র ট্রেইনড লোক। মুজিব বাহিনীকে র ট্রেন করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা র ট্রেন্ড লোক। আব্দুল হামিদও র ট্রেন্ড লোক। এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান, বিপ্লব, শত শত শহীদের আত্মদান, অজস্র মানুষের অঙ্গহানি, অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে। পতিত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু, ডিজিএফআইয়ের মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী একে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরায় দিতে হবে। তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে। এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার। আমরা চাই এই সরকার সফল হোক, আমাদের সমর্থন থাকবে, কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিতে। আমরা চাই না আওয়ামী লীগ এটা বলুক এই সরকার ব্যর্থ হয়েছে। আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন। আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা করে। আমরা যদি এদের কাউকে শাসন ক্ষমতার ধারে কাছে দেখি, বাঘের মতো ঝাঁপায় পড়ব আর কচ্ছপের মতো কামড়ায় ধরব। ছাড়ন নাই। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন, অভিমত অবশ্যই কমেন্টে লিখবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। আপনারা আপনাদের মূল্যবান অপিনিয়নটা অবশ্যই জানিয়ে যাবেন। পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনতে হবে। পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা সকলেই চাই তিনি দেশে ফিরে আসুক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি যেভাবে সর্বপ্রথম লড়াই করেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে, পিনাকি ভট্টাচার্যের আগে কেউ আর এরকমটা লড়াই করেনি, আমরা দেখিনি। পিনাকি ভট্টাচার্যকে আমরা সকলেই ভালোবাসি, সকলেই পছন্দ করি। যারা রাজনীতি নিয়ে একটু খোঁজখবর রাখেন, রাজনীতি নিয়ে যারা একটু ভিডিও দেখেন, তারা অবশ্যই পিনাকি ভট্টাচার্যকে চিনেন এবং পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন। আপনারা কি চান পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশে ফিরে এসে একটা উপদেষ্টার পদ পাক এবং তাকে যথাযথ সম্মান প্রদান করা হোক? যদি চেয়ে থাকেন এটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অপিনিয়ন। ভালো থাকবেন। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পিনাকি ভট্টাচার্যকে পছন্দ করলে, ভালোবাসলে ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।